আমরা একে একে ক্ষয়চক্রের বিভিন্ন মতবাদগুলি সম্বন্ধে জানলাম। স্বাভাবিক ক্ষয়চক্রে আমরা দেখলাম কীভাবে একটি ভূমি তিনটি পর্যায় অর্থাৎ ইউথফুল স্টেজ, ম্যাচিউর স্টেজ এবং ওল্ড স্টেজের মধ্য দিয়ে সর্বশেষে সমপ্রায় ভূমিতে পরিণত হয় এবং একটি ক্ষয়চক্রের পরিসমাপ্তি ঘটে। কিন্তু কোনো কারণে যদি ভূমির আবার উত্থান ঘটে, অর্থাৎ ক্ষয়চক্র চলাকালীনই ভূমির আবার উত্থান ঘটে বা সমুদ্রপৃষ্ঠের পতন ঘটে বা অবনমন ঘটে, তখন কি ওই ক্ষয়চক্রটি সম্পূর্ণ হতে পারে? উত্তর হবে না, সম্পূর্ণ হতে পারে না। অর্থাৎ যে বাধা বা বিপত্তির কারণে একটি ক্ষয়চক্র ব্যাঘাত ঘটে তাকেই বলা হয় ক্ষয়চক্রের বিঘ্ন বা ব্যাঘাত। আজকে আমরা ক্ষয়চক্রের বাধা বা বিপত্তি নিয়ে আলোচনা করব এবং একই সাথে ভূমির পুনর্যৌবন লাভ এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী সেগুলি জানব। প্রথমেই চলে আসি ক্ষয়চক্রের বাধা বা বিঘ্ন। এই ক্ষয়চক্রের ব্যাঘাত ঘটতে পারে বিভিন্ন কারণে, যেমন ভূমির উচ্চতা বৃদ্ধি বা ক্ষয়ের শেষ সীমার পরিবর্তন অথবা জলবায়ুর পরিবর্তন। আমরা জানলাম সমুদ্রপৃষ্ঠের আপেক্ষিক উত্থান বা পতনের সঙ্গে ক্ষয়ের শেষ সীমা সম্পর্কিত। ক্ষয়ের শেষ সীমা কী তা আমরা আগেই জেনেছি। সমুদ্রপৃষ্ঠের উত্থান ঘটলে ক্ষয়ের শেষ সীমার ধনাত্মক পরিবর্তন ঘটে, আর যদি সমুদ্রপৃষ্ঠের অবনমন ঘটে তাহলে তার সাথে ঋণাত্মক পরিবর্তন জড়িত। ক্ষয়ের শেষ সীমার ধনাত্মক পরিবর্তন কি? সাধারণ অবস্থায় ক্ষয়চক্রের শেষে অর্থাৎ বার্ধক্য পর্যায়ে নদী গতিশক্তি কমে আসে এবং ধীরে ধীরে সমুদ্রে মিলিত হয়। সুতরাং নদী যেখানে সমুদ্রের সাথে মিলিত হচ্ছে সেটি তার নিম্নক্ষয় সীমাকে নির্দেশ করছে। কিন্তু ভূমিরূপের একটি বড় অংশ বসে গিয়ে অথবা হিমবাহ জল গলে সমুদ্রতল উঁচু হলে নির্ধারিত সময়সীমার আগেই নদী সমুদ্রে এসে মিলিত হয়। এইরূপ পরিবর্তনকে বলা হয় ক্ষয়ের শেষ সীমার ধনাত্মক পরিবর্তন। আবার বিপরীতে যদি সমুদ্রতলের পতন ঘটে তখন নদী আরও অনেকটা পথ অতিক্রম করে সমুদ্রের সাথে মিলিত হয়। এখানে নিম্নক্ষয় সীমার পরিবর্তন ঘটে। একেই ক্ষয়ের শেষ সীমার ঋণাত্মক পরিবর্তন বলে। এইরূপ ক্ষেত্রে দেখা যায় ক্ষয়চক্র নতুন করে শুরু হয়, ভূমিরূপের পুনর্যৌবন লাভ হয়। অতএব দেখতে পাচ্ছি বার্ধক্য পর্যায়ে এসে ভূমির নতুন করে উত্থান ঘটলে বা উচ্চতা বৃদ্ধি পেলে নদী তার নিম্নক্ষয় করার শক্তি আবার ফিরে পায়। সে নতুন করে নিম্নক্ষয় করতে শুরু করে। ফলে যেখানে আমরা সমপ্রায় ভূমি দেখেছিলাম সেই জায়গায় আবার নতুন করে নিম্নক্ষয় করার ফলে তার উপত্যকার পরিবর্তন ঘটে। অর্থাৎ বার্ধক্য অবস্থায় যৌবন পর্যায়ের যে বৈশিষ্ট্যগুলি সেগুলি আবার সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। এইরূপ পরিবর্তনকে অর্থাৎ ভূমির এইরকম পরিবর্তনকে পুনর্যৌবন লাভ বলা হয়ে থাকে। ভূমির এই পুনর্যৌবন লাভ তিনটি ভাবে গঠিত হয়ে থাকে। এক, গতিময় পুনর্যৌবন লাভ, ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ, আর 3 নম্বর হচ্ছে স্থিতিশীল পুনর্যৌবন লাভ। প্রথমে চলে আসি গতিশীল পুনর্যৌবন লাভ কি। ভাবক আলোড়ন বা গিরিজুনি আলোড়নের ফলে ভূমিভাগের উত্থান ঘটলে নদীর গতিপথের ঢাল বৃদ্ধি পায়, ফলে নদীর গতিবেগও বৃদ্ধি পায় ও তার সাথে সাথে জলপ্রবাহের পরিমাণও বেড়ে যায়। ফলস্বরূপ নদীর নিম্নক্ষয় করার ক্ষমতা বেড়ে যায়। এইভাবে কোনো ভূমিভাগ পুনর্যৌবন লাভ করলে তাকে গতিময় পুনর্যৌবন লাভ বলে। এখানে বলে রাখি, ভূমিভাগ যদি সমুদ্রের দিকে হেলে উত্থিত হয় তবে ওই অভিমুখের গতিপথ বরাবর উপত্যকার গভীরীকরণ শুরু হয়, তা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। কিন্তু যদি ভূমিভাগ হেলে থাকে ও তার আড়াআড়িভাবে নদী প্রবাহিত হয় তখন ভূমির উত্থানের প্রভাব সেইভাবে লক্ষ্য করা যায় না, কারণ এই অবস্থায় নদীর নিম্নক্ষয় ধীর গতিতে ঘটে। দ্বিতীয় প্রকার হল ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ। পৃথিবীব্যাপী সমুদ্রপৃষ্ঠ অবনমিত হলে ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ ঘটে। এটি আবার দুটো প্রক্রিয়ায় ঘটে। এক, ভূবিপর্যয়জনিত পুনর্যৌবন লাভ। 2, হৈমিক ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ। প্রথমে চলে আসি ভূবিপর্যয়জনিত পুনর্যৌবন লাভ। ভূ আলোড়নের ফলে ওশেন ফ্লোর বা সমুদ্র বক্ষ বিস্তৃত হলে অথবা সমুদ্রের জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পেলে জলতল একটা নিচে নেমে যায়, তখন ভূমির স্থানীয় উচ্চতা বৃদ্ধি পায়। এই অবস্থায় নদীর নিম্নক্ষয় করার ক্ষমতাও বেড়ে যায়।
এইভাবে ভূমিভাগের পুনর্যৌবন লাভ ঘটলে তাকে বলা হয় ভূবিপর্যয়জনিত পুনর্যৌবন লাভ। দ্বিতীয় প্রকার হলো হৈমিক ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ বা গ্ল্যাসিও ইউস্ট্যাটিক রিজুভিনেশন। এটি কি? হিমযুগে সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে তুষার রূপে উচ্চ পার্বত্য অঞ্চলে সঞ্চিত হতে থাকে, ফলে সমুদ্রের জল কমতে থাকে। অন্যদিকে যে পরিমাণ জল নদীর মাধ্যমে ফিরে আসে তা পরিমাণে কম, অর্থাৎ বাষ্পীভবনের মাত্রার তুলনায় কম, ফলে সমুদ্রপৃষ্ঠের পতন ঘটে। এইভাবে ভূমিভাগের পুনর্যৌবন লাভ ঘটলে তাকে বলা হয় হৈমিক ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ। সবশেষে আসি স্থিতিশীল পুনর্যৌবন লাভ। ভূমির উত্থান বা সমুদ্রপৃষ্ঠের অবনমন এর কোনোটাই যখন ঘটে না, অর্থাৎ অন্য কোনোভাবে নদীর নিম্নক্ষয় করার প্রবণতা বৃদ্ধি পায়, এইভাবে ভূমিভাগ যৌবন অবস্থা লাভ করলে তাকে স্থিতিশীল পুনর্যৌবন লাভ বলে। এটিও আবার তিনভাবে হয়ে থাকে। 1. নদীর বোঝা হ্রাস, 2. নদী গ্রাস, 3. জলবায়ুর পরিবর্তন। নদীর বোঝা হ্রাস। কোনো কারণে নদীর বোঝা অর্থাৎ নদী তার জলপ্রবাহের সাথে যে পরিমাণ পদার্থ বহন করে থাকে তার পরিমাণ কোনোভাবে কমে গেলে নদী আবার নিম্নক্ষয় করার শক্তি ফিরে পায়, ফলে ভূমিভাগ আবার নতুনভাবে ক্ষয় পেতে শুরু করে। এইভাবে ভূমিভাগের পুনর্যৌবন লাভ ঘটতে পারে। দ্বিতীয়ত নদীগ্রাস। মস্তক্ষয়ের ফলে শক্তিশালী নদী যখন পার্শ্ববর্তী দুর্বল নদীকে গ্রাস করে, ওই নদীর জল শক্তিশালী নদীতে এসে পড়ে। এর ফলে নদীর জলপ্রবাহের মাত্রা বেড়ে যায়, তখন নদী আরও বেশি শক্তিশালী হয় ও নিম্নক্ষয় করতে শুরু করে। ভূমিভাগ আবার পুনর্যৌবন লাভ করতে পারে। 3. জলবায়ুর পরিবর্তন। কোনো নদী অববাহিকা জলবায়ু পরিবর্তন ঘটলে, যেমন ধরো মরু জলবায়ু থেকে আর্দ্র জলবায়ুতে পরিবর্তন ঘটলে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে নদীতে জলের মাত্রা বৃদ্ধি পায়, তখন নদী আবার দ্রুত নিম্নক্ষয় করতে পারে। এভাবেও ভূমির পুনর্যৌবন লাভ ঘটতে পারে। এখানে আমরা স্থিতিশীল পুনর্যৌবন লাভের একটি প্রক্রিয়ায় আমরা নদীগ্রাসের ঘটনাটি জানলাম। কীভাবে ঘটে এই নদীগ্রাস একটু জেনে নিই। ভূমির প্রাথমিক ঢাল বরাবর কিছু অনুগামী নদী ও পরে পরবর্তী নদীর সৃষ্টি হয়। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ জলবিভাজিকার দুই পাশে যথাক্রমে অনুগামী নদী ও পরবর্তী নদীগুলির সৃষ্টি হয়েছে। এখন ধরে নিই এই নদীটির দৈর্ঘ্য বেশি, জলের পরিমাণও বেশি এবং তার সাথে সাথে তার নিম্নক্ষয় করার প্রবণতাও বেশি, তাই এই নদীটি দ্রুত উপত্যকার গভীরীকরণ করে চলেছে। পাশের পরবর্তী নদীটি তুলনামূলকভাবে দৈর্ঘ্যে কম ও দুর্বল প্রকৃতির, অর্থাৎ এর নিম্নক্ষয় করার প্রবণতা কম। দেখতে পাচ্ছি এই পাশের নদীটির ঢালের পরিমাণও কম। এর ফলে দুটি নদী তারা যথাক্রমে নিম্নক্ষয় এবং মস্তক্ষয়ের মধ্য দিয়ে পরস্পরের দিকে এগিয়ে আসতে থাকে এবং একসময় মিলিত হয়। কিন্তু যে নদীটি অপেক্ষাকৃত শক্তিশালী তার উপত্যকাও গভীর হওয়ার কারণে পার্শ্ববর্তী দ্বিতীয় পরবর্তী নদীর জল ওই নদীর মধ্যে প্রবেশ করে। এইভাবে শক্তিশালী নদী দ্বারা অপেক্ষাকৃত দুর্বল নদীর গ্রাস ঘটে, একেই নদী গ্রাস বলা হয়। আমরা জানলাম ক্ষয়চক্রের ব্যাঘাত কীভাবে ঘটে এবং তার ফলে কোনো একটি অঞ্চল পুনর্যৌবন লাভ করে, অর্থাৎ আবার নতুন করে নদীর নিম্নক্ষয় করতে শুরু করে। যেখানে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সমপ্রায় ভূমি সৃষ্টি হওয়ার কথা, সেখানে নদী তার ক্ষয় করার ক্ষমতা ফিরে পেলে ঠিক কী কী ভূমিরূপ গড়ে উঠতে পারে সেগুলো একটু দেখে নিই। ভূমিরূপের পুনর্যৌবন লাভের ফলে নদীর ঊর্ধ্ব ও নিম্ন প্রবাহে বিশাল অসঙ্গতি দেখা যায়। যেমন এই চিত্রে দেখতে পাচ্ছ, নদী অববাহিকার উপরের দিকের অংশ বার্ধক্য অবস্থায় রয়েছে, অন্যদিকে নিম্ন প্রবাহে অর্থাৎ নিচের দিকে নদী পুরনো উপত্যকাকে কেটে অর্থাৎ নিম্নক্ষয়ের মাধ্যমে আরও গভীর করে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করেছে। ঊর্ধ্ব অংশে পুরনো প্রশস্ত উপত্যকার ঢাল মৃদু থাকে ও নিচের দিকে নতুন উপত্যকার ঢাল খাড়া হয়। এইভাবে দুই উপত্যকার সংযোগস্থলে ঢালের বিচ্যুতি দেখা যায়, একে স্কন্দভূমি বলে। নিম্ন উপত্যকায় আড়াআড়িভাবে
প্রস্থচ্ছেদ নিলে দেখা যায় যে পুরনো উপত্যকার মধ্যে নতুন উপত্যকাটি আর একটু কেটে বসে গিয়ে বিরাজ করছে, অর্থাৎ উপত্যকার মধ্যে উপত্যকা গড়ে উঠেছে। দ্বিতীয় চিত্রে দেখতে পাচ্ছ পুনর্যৌবন লাভের ফলে নদীর দৈর্ঘ্য বরাবর একটি বিন্দুতে ঊর্ধ্ব উপত্যকার পুরনো মৃদু ঢালের সঙ্গে নিম্ন উপত্যকার নতুন খাড়া ঢালের সংযোগ ঘটেছে। এই পয়েন্টটাকেই ওই বিন্দুটিকেই বলা হয় নিক বিন্দু। নিক বিন্দুতে সাধারণত জলপ্রপাত গড়ে উঠতে দেখা যায়। তৃতীয় যে ভূমিরূপটি গড়ে ওঠে সেটি হলো নদী মঞ্চ। নদীর দুপাশে অনেক সময় এক বা একাধিক ধাপ বা মঞ্চ দেখা যায়। পুনর্যৌবন লাভের ফলে নদী নিচে উলম্বভাবে কেটে বসে গেলে আগের নদীর উপত্যকার পরিত্যক্ত প্লাবনভূমি নদীর দুপাশে কিছুটা উপরে মঞ্চের আকারে অবস্থান করে। একে নদী মঞ্চ বলে। যদি নদী মঞ্চে যথেষ্ট পলল থাকে তখন তাকে পলল নদী মঞ্চ বলে। অল্প পললযুক্ত বা পলল শূন্য নদী মঞ্চকে প্রস্তর সজ্জা নদী মঞ্চ বলে। পুনর্যৌবন লাভের ফলে গঠিত নদী মঞ্চের বৈশিষ্ট্য হল উপত্যকার দুই পাশেই মঞ্চগুলির সমান উচ্চতায় জোড়ায় জোড়ায় অবস্থান করে, তাই এদের যুগল নদী মঞ্চও বলা হয়। এছাড়া আবার যদি এই নদী মঞ্চগুলির উচ্চতা অসমান হয় তাহলে তাদের অযুগল নদী মঞ্চ বলে। 4 নম্বর ভূমিরূপটি হলো খোদিত নদী বাঁক। পরিণত এবং বার্ধক্য অবস্থায় নদী সাধারণত বড় বড় বাঁক নিয়ে প্রবাহিত হয়। পুনর্যৌবন লাভের ফলে নদী বাঁকের মধ্যে নদী উলম্বভাবে কেটে নিচে বসে যায়। একই সাথে এই সময় পার্শ্বক্ষয়ও চলতে থাকে, ফলে নদী পাশের দিকেও সরতে থাকে। একে কর্তিত বা খোদিত নদী বাঁক বলে। কর্তিত নদী বাঁক আবার দুই প্রকার হয়। নদীর নিম্ন ক্ষয় করা প্রবণতা বেশি থাকলে নদী সরাসরি বাঁকের মধ্যে কেটে নিচে বসে যায় ও দুপাশে সমান খাড়া প্রাচীর দ্বারা আবদ্ধ থাকে। এদের সম খাড়া পরিখা বেষ্টিত নদী বাঁক বলে। দ্বিতীয়ত, কোনো কোনো ক্ষেত্রে নদীর নিম্ন ক্ষয় অপেক্ষা পার্শ্ব ক্ষয় বেশি হলে নদী একপাশে সরতে থাকে। সেক্ষেত্রে নদী বাঁকের উভয় পার্শ্বের ভূমির ঢাল একই রকম হয় না। এক পাশে বেশি ঢাল বা খাড়া ঢাল, অন্য পাশে হালকা বা মৃদু ঢাল থাকে। এই ধরনের ভূমিরূপকে বলা হয় অসম খাড়া পরিখা বেষ্টিত নদী বাঁক। এখানেই তোমাদের ক্ষয়চক্র অধ্যায়টি শেষ। পরবর্তী ক্লাসে আমরা জলনির্গম প্রণালী নিয়ে আলোচনা করব। এখানে আমি আলোচনা করতে গিয়ে অনুগামী নদী ও পরবর্তী নদীর কথা বলেছি, তা পরবর্তী ক্লাসে জলনির্গম প্রণালীর সাথে আলোচনা করব। আজকের প্রশ্নগুলি উত্তর করে ফেলো। সমুদ্রপৃষ্ঠের উত্থান হলে ক্ষয়চক্রের কী পরিণতি ঘটে? 2. ইওস্ট্যাটিক পুনর্যৌবন লাভ কী?